অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ। আজকে তোমাদের আলোচনা করব পরিসংখ্যানের সম্ভাবনার উপর। আজকের ক্লাস হচ্ছে 4 নাম্বার ক্লাস। তোমরা জানো আমি পরিসংখ্যানের শুধু সম্ভাবনা এবং গাণিতিক প্রত্যাশা ছাড়া বাকি যে অধ্যায়গুলো আছে তৃতীয় বর্ষের সেগুলোর কোর্স শেষ করে ফেলেছি। হ্যাঁ, সম্ভাবনার গাণিতিক প্রত্যাশা শেষ করার পর ওইগুলোর সাথে হয়তো আরও কিছু নতুন ক্লাস কি করব, বাড়াবো, প্লাস করব। আগে আমি সম্ভাবনার গাণিতিক প্রত্যাশাগুলো কি করি, শেষ করি। আজকের ক্লাসে শুরুতেই প্রথমে বলবো, যারা প্রথমে ক্লাস দেখছো তারা যদি আমার প্রত্যেকটা ক্লাস যদি পেতে চাও তাহলে ভিডিও যেখানে দেখছো ইউটিউবে এর নিচে আমার চ্যানেলের নাম ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা লেখা আছে। একটা গোলবৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে। এই গোলবৃত্তিতে প্রেস করবে, অথবা ল্যাপটপ হলে, ডেস্কটপ হলে এটাতে ক্লিক করবে। করার সাথে সাথে চ্যানেলের ভিতরে যেতে পারবে। উপরে দেখবে হোম বাটন আছে, ভিডিও আছে, প্লে লিস্ট আছে। তোমরা কোথায় প্রেস করবে বা ক্লিক করবে? প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার পর দেখবে সেখানে বিষয়ভিত্তিক অথবা ইয়ার ভিত্তিক ক্লাসগুলো দেওয়া আছে। যেমন পরিসংখ্যানের ক্লাসগুলো বিষয়ভিত্তিক দেওয়া আছে। তুমি যদি দ্বিপদী বিন্যাসে যদি ক্লিক করো তাহলে দ্বিপদী বিন্যাসের ক্লাসগুলো পাবে। তুমি যদি কালীন সারিতে ক্লিক করো কালীন সারির ক্লাসগুলো পাবে। আবার বর্ষভিত্তিক ক্লাস দেওয়া আছে। তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে আছো, তারা তৃতীয় বর্ষের পরিসংখ্যান যেটা আছে প্লে লিস্ট হতে সেটা বের করবে, ক্লিক করবে, ধারাবাহিকভাবে ক্লাসগুলো কি করবে, পেয়ে যাবে, দেখবে। তাই এখন আর কথা না বাড়িয়ে আজকের 4 নাম্বার ক্লাসটা শুরু করছি সম্ভাবনার। 4 নাম্বার ক্লাসটা কি? 4 নাম্বার ক্লাসে আমি আলোচনা করব যে অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণের সূত্র। আমি 3 নাম্বার ক্লাসে স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণের সূত্র আলোচনা করেছি। probability of A intersection B equal to probability of A into probability of B প্রমাণ করেছি। আজকে 4 নম্বর ক্লাসে আলোচনা করব যে অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণের সূত্র। তবে এইটা আলোচনা করার পূর্বে আমাকে আগে তোমাকে শর্তাধীন সম্ভাবনা সম্পর্কে কথা বলতে হবে। কারণ আমি যদি তোমাকে শর্তাধীন সম্ভাবনা সম্পর্কে কোনো আইডিয়া না দিয়ে যদি সম্ভাবনার গুণের সূত্রে আলোচনা করি তাহলে তোমার জন্য বুঝতে সমস্যা হবে। শর্তাধীন সম্ভাবনাটা একটু আলোচনা করি। দেখো, মনে করো যে যারা গণিতে পাশ করেছে তাদেরকে আমি এ দ্বারা প্রকাশ করছি। কে দ্বারা প্রকাশ করছি? এ দ্বারা। তাহলে এন এটা কি? এন এ ইকুয়াল টু 7। মানে গণিতে পাশ করেছে কয়জন? 7 জন। গণিতে পাশ করেছে কয়জন? 7 জন। যারা গণিতে পাশ করেছে তাদেরকে আমি এ প্রতীক দ্বারা প্রকাশ করেছি। তাহলে গণিতে পাশ করেছে কয়জন? এন এ ইকুয়াল টু 7 জন। যারা পরিসংখ্যানে পাশ করেছে তাদেরকে আমি বি প্রতীক দ্বারা প্রকাশ করছি। তাহলে এন বি ইকুয়াল টু কত? মনে করি 4। অর্থাৎ যারা পরিসংখ্যানে পাশ করেছে তাদের সংখ্যা হচ্ছে 4 জন। আবার কিছু শিক্ষার্থী আছে যারা গণিতেও পাশ করেছে, পরিসংখ্যানও পাশ করেছে। গণিতেও পাশ করেছে, পরিসংখ্যানে পাশ করেছে। মানে এন এ ইন্টারসেকশন বি। গণিতেও পাশ করেছে, পরিসংখ্যানও পাশ করেছে। মনে করি এদের সংখ্যা কতজন? 3 জন। ধরি এদের সংখ্যা কয়জন? 3 জন। গণিতেও পাশ করেছে, পরিসংখ্যানও পাশ করেছে। এবং ধরো মোট শিক্ষার্থীর সংখ্যা কি বলেছি?
মোট শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে, মোট শিক্ষার্থীর সংখ্যা। মোট শিক্ষার্থীরা কিন্তু হয় আমরা ধরে নিচ্ছি তারা হয় গণিতে পাশ করেছে অথবা পরিসংখ্যানে পাশ করেছে অথবা দুই বিষয়ই কি করেছে, পাশ করেছে। দুই বিষয়ে ফেল করেছে এমন কেউ নাই, এটা অনুমান হিসাবে কি করলাম, ধরে নিলাম। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে? দেখো, গণিতে পাশ করেছে কয়জন? 7 জন। পরিসংখ্যানে পাশ করেছে কয়জন? 4 জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কি 11 জন হবে? ভিডিওটা বন্ধ করো, বন্ধ করে উত্তরটা রেডি করো, তারপর আমার কথা শুনো। আমার উত্তরের সাথে যাদের মিলে যাবে তারা বলবো বুঝবে, বেশ বেশ অগ্রসর হয়েছ। আর যাদের মিলে নাই তারা মনে করবেন আপনাদের আরো পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে আপনারা পারবেন। মোট শিক্ষার্থীর সংখ্যা কি 11 জন? জি না, মোট শিক্ষার্থীর সংখ্যা 11 জন না। কেন 11 জন না? কারণ 7 জন কি হয়েছে, গণিতে পাশ করেছে। এই 7 জনের ভিতরে 3 জন আছে যারা পরিসংখ্যানে পাশ করেছে। কথা ঠিক কিনা? 7 জনের ভিতরে কয়জন আছে? 3 জন আছে পরিসংখ্যানে পাশ করেছে। কারণ কি লেখা আছে? উভয় বিষয়ে গণিত এবং পরিসংখ্যানে পাশ করেছে কয়জন? 3 জন। তাহলে এই 3 জন গণিতও পাশ করেছে, পরিসংখ্যানও পাশ করেছে। অর্থাৎ এই 3 জন 7 জনের ভিতরে আছে, এই 3 জন 4 জনের ভিতরেও আছে। বুঝতে পেরেছ যে গণিতে যে 7 জন পাশ করেছে তাদের ভিতরে 3 জন পরিসংখ্যানে পাশ করেছে, পরিসংখ্যানে যে 4 জন পাশ করেছে তাদের ভিতরে 3 জন গণিতে পাশ করেছে। তাহলে উভয় বিষয়ে যে 3 জন পাশ করেছে, তাহলে এই 7-এর ভিতরে আছে, 4-এর ভিতরে আছে। তাহলে এই 3 জন কয়বার যোগ হয়ে গেল? 2 বার যোগ হয়ে গেল না? যখন বললাম গণিতে পাশ করেছে দাঁড়াও, 7 জন দাঁড়িয়েছে, এই 3 জন দাঁড়াইছে, 7 জনের ভিতরে আছে। যখন বললাম পরিসংখ্যানে যারা পাশ করেছে দাঁড়াও, কয়জন দাঁড়াবে? 4 জন দাঁড়াবে। এই 4 জনের ভিতরে কয়জন আছে? 3 জন। এই 3 জন কয়বার দাঁড়িয়েছে? 2 বার দাঁড়িয়েছে। কিন্তু তাদের কয়বার দাঁড়ানোর কথা? 1 বার দাঁড়ানোর কথা। যেহেতু 2 বার দাঁড়িয়েছে এই জন্য আমি কি করলাম, 1 বার দাঁড়ানোর কথা, এই জন্য 1 বার 3 কি করলাম, বিয়োগ করলাম। 2টা 3 থেকে একটা 3 বিয়োগ দিয়ে দিলাম। তাহলে 7 4 11 থেকে 3 গেলে কত? 8। এনএস অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা কতজন? 8 জন। আমি ধরে নিয়েছি এখানে কেউ ফেল কি করে নাই, ঠিক আছে, হ্যাঁ 8 জন। এর মানে কি এই এনএসটা হয়ে গেল কি এন এ ইউনিয়ন বি। এখানে এনএসটা হচ্ছে এন এ ইউনিয়ন বি, গণিত অথবা পরিসংখ্যানে কি করেছে যারা পাশ করেছে তাদের সংখ্যা। এটা এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এটা একটা সূত্র আছে তোমরা জানো, ঠিক আছে, 8 জন। তো এন এস ইকুয়াল টু 8 জন। এখন শর্তাধীন সম্ভাবনাটা কি? শর্তাধীন সম্ভাবনা হচ্ছে যে গণিতে পাশ করার সাপেক্ষে পরিসংখ্যানে পাশ করেছে তার সম্ভাবনা বের করো। এটাকে বলা হয় শর্তাধীন সম্ভাবনা। গণিতে পাশ করেছে তার সাপেক্ষে পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা বের করো। অর্থাৎ এখানে একটা শর্ত দিয়েছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে গণিতে পাশ করার সাপেক্ষে পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা বের করো। অর্থাৎ এটা এইভাবে প্রকাশ করে, প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ। কথা বুঝতে পেরেছ? গণিতে পাশ করার সাপেক্ষে পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা বের করো, প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ। এটা বের করার সূত্রটা হচ্ছে এন এ ইন্টারসেকশন বি বাই কত? এন এ। এটা বের করার যে সূত্র সেটা হচ্ছে এন এ ইন্টারসেকশন বি বাই এন এ। তাহলে শর্তাধীন সম্ভাবনা কি? শর্তাধীন সম্ভাবনা হচ্ছে একটি ঘটনা ঘটার সাপেক্ষে অন্য ঘটনা ঘটার সম্ভাবনা। একটি ঘটনা ঘটার সাপেক্ষে অন্য ঘটনা ঘটার সম্ভাবনা, মানে এ ঘটনা ঘটার সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা। গণিতে পাশ করার সাপেক্ষে পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা। সূত্র হচ্ছে এন এ ইন্টারসেকশন বি। অর্থাৎ একই সাথে যে গণিত এবং পরিসংখ্যানে পাশ করার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই গণিতের অনুকূল ফলাফল। তোমরা জানো
এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত 3 আর এন এ ইকুয়াল টু কত 7, তাহলে প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ ইকুয়াল টু কত 3/7। ঠিক আছে, এটার আরেকটা সূত্র আছে, আমি দেখাচ্ছি। প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, এইটার একটা সূত্র এন এ ইন্টারসেকশন বি বাই এন এ, আরেকটা সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। এখন আসো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি? আমি অনেকবার তোমাদেরকে বলেছি সম্ভাবনাটা কিভাবে বের করতে হয়। সম্ভাবনাটা বের করতে হয় কোনো ঘটনার অনুকূল ফলাফলকে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল দ্বারা ভাগ করে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা কি? এন এ ইন্টারসেকশন বি। আশা করি বুঝতে পেরেছো। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পেতে হলে এ ইন্টারসেকশন বি এর অনুকূল ফলাফল বের করতে হবে, আর এটাকে ভাগ করতে হবে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল দ্বারা। একইভাবে প্রবাবিলিটি অফ এ বের করতে হলে কি করতে হবে? এ ঘটনার অনুকূল ফলাফল বের করতে হবে, এটাকে ভাগ করতে হবে কোনটা দ্বারা? নমুনা ক্ষেত্রে মোট ফলাফল দ্বারা, এনএস দ্বারা। এবং দেখো যে পরিসংখ্যানের সম্ভাবনার ক্লাসে আমি কিন্তু এই কথাটার উপর গুরুত্ব খুব বেশি দিয়েছি। আমি বলেছি কোনো কিছুর সম্ভাবনা বের করতে হলে ওই ঘটনার অনুকূল ফলাফলকে নমুনা ক্ষেত্রে মোট সম্ভাব্য ফলাফল দ্বারা ভাগ করতে হবে। এই কথাটা অনেকবার বলেছি। যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখছো না তাদের কাছে এগুলো কিন্তু খুবই কঠিন মনে হবে। আচ্ছা, এখন দেখো এখানে এন এ ইন্টারসেকশন বিটা কত 3, এনএসটা কত? এনএসটা হচ্ছে কত 8। এরপরে দেখো এন এটা কত? এন এটা কত 7। এনএসটা কত? এনএসটা হচ্ছে কত 8। এরপরে দেখো তোমরা জানো এই ধরনের যদি ভগ্নাংশ থাকে যে মূল ভগ্নাংশের উপরেও একটা ভগ্নাংশ আছে, নিচেও একটা ভগ্নাংশ আছে, তো মূল ভগ্নাংশের উপরের যে ভগ্নাংশ এটা যা আছে তাই লিখে ফেলো 3/8, আর নিচের যে ভগ্নাংশ আছে মূল ভগ্নাংশের নিচে যে ভগ্নাংশ আছে এটা হর চলে যাবে লবে। হর কোথায় যাবে? লবে, আর 7 এখানে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 8 কাটাকাটি কত থাকে? 3/7। একটু দেখো তো সংযোগ 3/7 3/7, অর্থাৎ এই সূত্র দিয়েও 3/7 পেয়েছি, এই সূত্র দিয়েও 3/7 পেয়েছি। এই জন্য আমরা লিখে ফেলি প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, অথবা আমরা লিখি এন এ ইন্টারসেকশন বি বাই এন এ। অর্থাৎ প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ এটাও লিখতে পারি, অথবা এন এ ইন্টারসেকশন বি বাই এন এ এইটাও লিখতে পারি। দেখো তো দুই পদ্ধতিতে রেজাল্ট কি এসেছে? 3/7 একই এসেছে। এইটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। একইভাবে প্রবাবিলিটি অফ এ রেসপেক্ট টু বি সমান প্রবাবিলিটি অফ এ রেসপেক্ট টু বি। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে বি ঘটনা ঘটার সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাবনা হলো। সূত্রটা তোমরা লেখো, ভিডিও অফ করে দাও, সূত্র লেখো, এরপর ভিডিও অন করে দেখো উত্তর মিলছে কিনা। যদি না মিলে তাহলে বুঝবা আমি এতক্ষণ যে লেকচার দিয়েছি সেটা তুমি ক্যাচ করতে পারো নাই। আবার ব্যাক করে পুরো লেকচারটা কি করো শোনো, আর যাদের মিলবে তারা বুঝবা যে তোমাদের উত্তর হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো। প্রবাবিলিটি অফ এ রেসপেক্ট টু বি মানে বির সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাবনা, উপরে হবে এন এ ইন্টারসেকশন বি। এটার মতো লিখি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, নিচে হবে কার? যখন এ ঘটনার সাপেক্ষে প্রবাবিলিটি অফ এ, তাহলে বি ঘটনার সাপেক্ষে প্রবাবিলিটি অফ বি। আশা করি বুঝতে পেরেছো। এ ঘটনার সাপেক্ষে প্রবাবিলিটি অফ এ, বি ঘটনার সাপেক্ষে প্রবাবিলিটি অফ বি, অথবা আরেকটা সূত্র লিখতে পারি এন
এ ইন্টারসেকশন বি। এ ঘটনার সাপেক্ষে কি লিখেছো? এন এ। তাহলে বি ঘটনার সাপেক্ষে কি লিখবা? এন বি। এই তো হয়ে গেল। ঠিক আছে, সূত্রগুলো আমরা শিখে ফেললাম। আমরা শর্তাধীন সম্ভাবনা জানলাম। এমনকি তোমার থিওরিতে আসতে পারে শর্তাধীন সম্ভাবনা বলতে কি বুঝো? থিওরিতে কি হতে পারে? আসতে পারে শর্তাধীন সম্ভাবনা বলতে কি বুঝো? ঠিক আছে, জি, শর্তাধীন সম্ভাবনা বলতে কি বুঝো আমি যা আলোচনা করেছি এভাবে আলোচনা করলে হয়ে যাবে। এখন আসো, তোমাদের সাথে আলোচনা করতে হবে অধীন ঘটনা কি। অধীন ঘটনা কি একটু দয়া করে লিখে ফেলো, খাতায় লিখে ফেলো যে একটি ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা অন্য ঘটনা সংঘটিত হওয়া বা না হওয়ার উপর যদি নির্ভর করে, তবে এই ঘটনাকে অপর ঘটনার অধীন ঘটনা বলে। আমি আবার বলছি, একটি ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা, একটি ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা অপর ঘটনা ঘটা বা না ঘটার উপর কি করে? নির্ভর করে। তবে ওই ঘটনাকে যে প্রথমোক্ত ঘটনার, দ্বিতীয় ঘটনাকে প্রথমোক্ত ঘটনার অধীন ঘটনা বলে। যেমন মনে করো বি হচ্ছে একটা ঘটনা, এই ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা, এই ঘটনা সংঘটিত হওয়া বা না হওয়ার উপর যদি কি করে? নির্ভর করে, তাহলে এই বি ঘটনা হচ্ছে এক ঘটনার কি? অধীন ঘটনা। আমি জিনিসটা একটু দেখাচ্ছি, একটু বুঝাই দিলে হয়ে যাবে। একেবারেই সহজ, একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা তো কার্ড দেখেছো, কার্ড বুঝতে পেরেছ? কার্ড মানে তাস দেখেছো। তাসে কতটা তাস আছে? 52টা তাস আছে। কতটা তাস আছে? 52। 52টা তাস আছে। ঠিক আছে, যাদের আইডিয়া নাই তারা দয়া করে একটু জেনে রাখো। এই 52টা তাসের ভিতরে লাল তাস হচ্ছে কয়টা জানো? লাল তাস হচ্ছে 26টা, আর কালো তাস হচ্ছে কালো তাস হচ্ছে কয়টা? 26টা। এই কার্ডের ভিতরে যে লাল তাস হচ্ছে কয়টা? 26টা। লাল তাস, হার্ট এবং ডাইস। হার্টস হচ্ছে 13টা, ডাইস হচ্ছে কয়টা? 13টা, মোট হচ্ছে কি 26টা। আর কালো তাস, যেটা আমরা চিত্তন বলি, 13টা। ঠিক আছে, আর আরেকটা তাস, ওটার নাম ভুলে গেলাম, ওইটাও আরো 13টা। হ্যাঁ, তো মোট 13 আর 13 কত? 26টা। তাহলে কালো 26টা, লাল 26টা। আমি প্রশ্ন করেছি এই একটা প্যাকেটে 52টা তাস আছে, আমরা 2টা তাস টেনেছি। কয়টা তাস টেনেছি? 2টা। পুনঃস্থাপন না করে, মানে প্রথমে একটা তাস টেনেছি, ওইটার জমা দেই নেই, বাক্সে জমা দেই নেই, কারণ বাক্সে জমা দিয়ে দিলে তো আবার কয়টা তাস হয়ে যাবে? 52টা তাস হয়ে যাবে, ঠিক না? তাহলে আমি পুনঃস্থাপন ছাড়া, কি বলেছি? পুনঃস্থাপন ছাড়া, যে আমি একটা তাসের প্যাকেট হতে 2টা তাস টেনেছি। প্রথমে একটা তাস টেনেছি, এরপরে আরেকটা তাস টেনেছি, দ্বিতীয়বার আরেকটা তাস টেনেছি। কয়টা? 2টা। আমি বলেছি দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা, এই দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রথম তাসটি লাল না কালো এটার উপর কি হয়? নির্ভর করে।
এর মানে দ্বিতীয় তাসটি টানাটা প্রথম তাস টানার উপর কি করে, নির্ভর করে। অর্থাৎ দ্বিতীয় তাসটি টানা লাল কালো হওয়াটা অধীন ঘটনা হিসাবে চিহ্নিত হবে। আবার বলছি, প্রশ্ন করেছে যে একটা কার্ডের বাক্স হতে পুনঃস্থাপন না করে, এ মানে একটা তাস টানার পর এটা বাক্সের জমা দেওয়া হয় নাই, আলাদা রেখে দেওয়া হয়েছে। পুনঃস্থাপন না করে দুইটি তাস টানা হলো, দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা বের করো। এক্ষেত্রে দ্বিতীয় তাসটি কিন্তু অধীন ঘটনা। কিভাবে? কারণ দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনাটা প্রথম তাসটি যদি লাল টানো একটা সম্ভাবনা পাওয়া যাবে, আর প্রথম তাসটি যদি কালো টানো তার আরেকটি সম্ভাবনা পাওয়া যাবে। অর্থাৎ দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনাটা নির্ভর করে প্রথম তাসটি লাল না কালো, অর্থাৎ প্রথম ঘটনার ঘটা এবং না ঘটার উপরে। প্রথম ঘটনায় যে তাসটি কালো হবে না লাল হবে এটা ঘটা না ঘটার উপরে কি হচ্ছে, দ্বিতীয় ঘটনাটা নির্ভর করছে। যিনি দ্বিতীয় ঘটনা অর্থাৎ তাসটি কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে অধীন ঘটনা। ব্যাখ্যা দিচ্ছি, আমি তো দুইটি তাস টেনেছি, দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে অধীন ঘটনা, এটাই প্রমাণ দিচ্ছি। প্রথম তাস যেটা তুমি টেনেছো এটা তো লাল হতে পারে, তো লাল হওয়ার সম্ভাবনা কত, 26/52। প্রথম তাস যেটা টেনেছো এটা কি হতে পারে, লাল হতে পারে, আবার কালো হতে পারে। ধরে নিলাম লাল হলো, লাল হওয়ার সম্ভাবনা কত, লাল তাস হচ্ছে 26টা। বারবারে বলেছি অনুকূল ফলাফলকে মোট ফলাফল দ্বারা ভাগ করতে হবে। একটা তাস লাল হওয়ার সম্ভাবনা কত, লাল তাস আছে 26টা, আর ওইখানে মোট কার্ড আছে 52টা, 26কে 52 দ্বারা ভাগ করবে। তাহলে দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা কত, দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে আমি যখন দ্বিতীয়বার তাস টানবো তখন আমার কার্ডে কালো তাস কয়টা আছে, 26টা। অনুকূল ফলাফল মোট ফলাফল দ্বারা ভাগ করব, মোট ফলাফল 51। হঠাৎ চমকে উঠবে 51 দ্বারা ভাগ করলাম কেন, তাস তো 52টা, তাহলে নমুনার ক্ষেত্রে মোট ফলাফল 52 দ্বারা ভাগ করার কথা, আমি কেন 51 দ্বারা ভাগ করলাম? লক্ষ্য করো, আমি প্রথমে টেনেছি কোন তাস, একটা তাস টেনেছি, পুনঃস্থাপন কি বলেছি, না করে। এর মানে আমি দ্বিতীয় তাসটা টানার আগে একটা তাস টেনেছি, সেটা লাল হোক কালো হোক, একটা তাস এখান থেকে টেনে যখন রেখে দিলাম তাহলে এখন আমার কয়টা তাস আছে, 51টা। তো 51টা তাসের ভিতরে একটা কালো তাস পাওয়ার সম্ভাবনা কত, 26/51। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এমনও তো হতে পারে যে এটা লাল বলেছি না, এমনও তো হতে পারে প্রথম তাসটা লাল না হয়ে কালো হতে পারে। প্রথম তাসটা যে লাল হবে এমন কোনো কথা, এটা তো কালো তো হতে পারে। প্রথম তাসটা যদি কালো হয় তাহলে কালো হওয়ার সম্ভাবনা কত, 26/52। কেন? আমরা জানি আমাদের কালো তাস কয়টা আছে, 26টা, অনুকূল ফলাফল 52টা, তাহলে একটা কালো তাস পাওয়ার সম্ভাবনা প্রথমেই 26/52। এই অবস্থায় আমার দ্বিতীয় তাসটা কালো হওয়ার সম্ভাবনা কত? দেখো, যে যদি প্রথম চান্সে যদি একটা কালো তাস যদি উঠে যায়, তো দ্বিতীয়বার তাস আছে কয়টা, কালো তাস 25টা। দ্বিতীয়বার কালো তাস আছে কয়টা, 25টা। যদি প্রথমবার যদি তাসটা যদি কি হয়ে যায়, কালো উঠে যায়, আমি তো দুইবার টেনেছি, প্রথমবার যদি কালো তাস উঠে যায় তাহলে দ্বিতীয়বার কালো তাস আছে কয়টা, 25টা। আর মোট তাস কয়টা, একটা তাস তো উঠাই ফেলছি, সেটা কালো হোক আর লাল হোক, এখানে কালো তাস উঠিয়েছি, তাহলে মোট তাস কয়টা আছে, 51টা। অর্থাৎ কালো তাস হওয়ার সম্ভাবনা কত, 25/51। এখন তুমি দেখো দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা, যে প্রথম তাসটা যদি লাল হয় তো 26/51, প্রথম তাসটা যদি কালো হয় তাহলে 25/51। সম্ভাবনা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা, সম্ভাবনা পরিবর্তন হয়ে যাচ্ছে। এর মানে কি, এর মানে হচ্ছে যে দ্বিতীয় তাসটা কালো হওয়ার সম্ভাবনা
এটা 26/51 হতে পারে, 25/51 হতে পারে, মানে সম্ভাবনার মানটা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা এটা নির্ভর করে প্রথম তাসটি লাল হয়েছে না কালো উঠেছে। লাল হলে এক ধরনের সম্ভাবনা, কালো হলে আরেক ধরনের সম্ভাবনা। তাহলে এই দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা ডিপেন্ড করছে প্রথম তাসটি লাল না প্রথম তাসটি কালো। এই জন্য দ্বিতীয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা প্রথম তাসটি লাল না কালো, অর্থাৎ কোন ঘটনা ঘটেছে, ঘটা না ঘটার উপরে কি করছে, নির্ভর করছে। এই জন্য এটা হচ্ছে অধীন ঘটনা। দুটো অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণের সূত্রটা একটু বলে ফেলি। সম্ভাবনার কোন সূত্রটা বলবো, গুণের সূত্রটা একটু বলবো, যে যে অধীন ঘটনার ক্ষেত্রে, অধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্রটা বলবো। অধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ। অর্থাৎ এ আর বি যদি দুইটা অধীন ঘটনা হয়, তাহলে গুণের সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ, অথবা probability of B into probability of A respect to B, অথবা probability of B into probability of A respect to B। ঠিক আছে জি। তাহলে সূত্রটা মনে রাখার সিস্টেম হচ্ছে, যদি এখানে probability of A যদি লেখো তাহলে এর সাপেক্ষে B পাওয়ার সম্ভাবনা, আর probability of B যদি লেখো এখানে B সাপেক্ষে A পাওয়ার সম্ভাবনা। আবারও দৃষ্টি আকর্ষণ করছি, সূত্রটা মুখস্থ করার সিস্টেম। যদি প্রবাবিলিটি অফ এ লেখো তাহলে দ্বিতীয় অংশ হবে এর সাপেক্ষে বি পাওয়া, আর বি লিখলে বি সাপেক্ষে এ পাওয়া। এটা হচ্ছে সম্ভাবনার গুণের সূত্র। এখন দেখো, এগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, এই জন্য যে অনেক সময় যে সম্ভাবনার যে প্রশ্ন দেওয়া থাকে সম্ভাবনা বের করার জন্য, তখন তোমাকে বুঝতে হবে ওই দুটি ঘটনা স্বাধীন ঘটনা না অধীন ঘটনা। যদি স্বাধীন ঘটনা হয় তাহলে সম্ভাবনার গুণের সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, আর যদি অধীন ঘটনা হয় তাহলে সূত্র এটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে। ঠিক আছে, এখন এইটা আমি কি করব, প্রমাণ করব। ঠিক আছে, এখানে কিন্তু এই সূত্রে কিন্তু বি হচ্ছে অধীন ঘটনা, আর এই সূত্রে কিন্তু এ হচ্ছে অধীন ঘটনা, এ হচ্ছে অধীন ঘটনা। ঠিক আছে, আর এখানে কে অধীন ঘটনা, বি হচ্ছে অধীন ঘটনা, মানে এর সাপেক্ষে বি হচ্ছে অধীন ঘটনা, বি সাপেক্ষে এ হচ্ছে অধীন ঘটনা। এখন সূত্রটা প্রমাণ করব, একেবারে সহজ প্রমাণ, দয়া করে খাতায় লেখো। প্রথমে তুমি লিখবা অধীন ঘটনার সংজ্ঞা দেবা, আমি যেটা একটু আগে দিয়েছিলাম। ঠিক আছে, একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপর ঘটনা ঘটা বা না ঘটার উপর যদি নির্ভর করে, তাহলে প্রথম ঘটনাটি অপর ঘটনার অধীন ঘটনা হবে। হ্যাঁ, অধীন ঘটনার গুণের সূত্র বলে লিখবা। এখানে দয়া করে এটা লিখে ফেলবা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি অথবা। ঠিক আছে, এরপরে বলবা এই গুণের সূত্রটি নিম্নে প্রমাণ করা হলো, গুণের সূত্রটি নিম্নে প্রমাণ করা হলো। লিখবা, হ্যাঁ এখন লেখো, ধরি কোনো একটি পরীক্ষণে নমুনার ক্ষেত্রে মোট সম্ভাব্য নমুনার সংখ্যা NS = N। খাতায় লেখো, ধরি কোনো একটি পরীক্ষণে নমুনার ক্ষেত্রে মোট সম্ভাব্য নমুনার সংখ্যা NS = N। আবারও বলছি, খাতায় লেখো, ধরি কোনো একটি পরীক্ষণে নমুনার ক্ষেত্রে মোট সম্ভাব্য নমুনার সংখ্যা NS = N। পরে নিচের লাইনে লেখো, কোন লাইনে লিখবা, নিচের লাইনে লিখবা, ধরি ঘটনা এর অনুকূল ফলাফল হলো। নিচের লাইনে, আমি এখানে লিখছি যেহেতু আমার প্রমাণ করতে হবে, নিচে জায়গা দরকার, তুমি নিচের লাইনে লিখবা, ধরি ঘটনা এর অনুকূল ফলাফল হলো NA = M1। ধরি ঘটনা এ এর অনুকূল ফলাফল হলো, এ এর অনুকূল ফলাফল হলো NA = M1।
নিচের লাইনে লেখো ধরি ঘটনা বি এর অনুকূল ফলাফল হলো এন বি ইকুয়াল টু এম টু। ধরি ঘটনা বি এর অনুকূল ফলাফল হলো এন বি ইকুয়াল টু এম টু। ধরি এ এবং বি এর একত্রে ঘটার অনুকূল ফলাফল হলো, অথবা এ এবং বি এর অনুকূল ফলাফল হলো এন ইন্টারসেকশন বি সমান এম। তাহলে কয়টা জিনিস লিখেছি? একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ নিচে নিচে চারটা লাইন হবে। আবার বলছি, ধরি কোনো একটি পরীক্ষণে নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য নমুনার সংখ্যা ns ইকুয়াল টু n। নিচের লাইনে এ ঘটনার অনুকূল ফলাফল n ইকুয়াল টু m1, বি ঘটনার অনুকূল ফলাফল nb ইকুয়াল টু m2। এ এবং এই ইন্টারসেকশনটাকে এবং বলি, বি এ এবং বি ঘটনার অনুকূল ফলাফল n ইন্টারসেকশন বি ইকুয়াল টু m। ঠিক আছে? জি। এখন ভালো করে সূত্রের দিকে তাকাও। সূত্রে প্রবাবিলিটি অফ এ আছে, প্রবাবিলিটি অফ বি আছে, প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ আছে, প্রবাবিলিটি অফ এ রেসপেক্ট টু বি আছে। একটা, দুইটা, তিনটা, চারটার মান বের করে রেখে দেব। চারটার মান বের করে রেখে দেব। ঠিক আছে? হ্যাঁ, লেখো। এখন সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী লেখা যায়। সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী লেখা যায়। এই কথাটার অর্থ কি জানো? এই কথাটার মাধ্যমে আমি বলে দিলাম এখন আমি যা লিখবো সেটা সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী। আর সেটা কি? সেটা হচ্ছে কোনো ঘটনার অনুকূল ফলাফলকে নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল দ্বারা ভাগ করলে ওই ঘটনার সম্ভাবনা কি পাওয়া যায়। তো ঠিক আছে, সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী লেখা যায়। দেখো তো, প্রবাবিলিটি অফ এ সমান এন এ বাই এন এস। এন এ বাই কত? এন এস। প্রবাবিলিটি এ সমান, কেন এন এ বাই এন এস লিখেছি? আমি প্রবাবিলিটি অফ এ লিখবো, তাহলে এক ঘটনার অনুকূল ফলাফলকে নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল দ্বারা ভাগ করতে হবে। এন এ কে এন এস দ্বারা ভাগ করতে হবে। আমার এন এটা কত? এন এটা হচ্ছে m1। আর এন এসটা কত? এন এসটা হচ্ছে কত? n। এন এ m1, এন এসটা n। ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমি এটা বের করে ফেলি। প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ। প্রবাবিলিটি অফ বি রেসপেক্ট টু এ। আমরা আজকে কিন্তু ক্লাসের শুরুতে শর্তাধীন সম্ভাবনার সূত্র শিখেছি। দুই ধরনের সূত্র আছে, আমি এই সূত্রটা লিখব, এন এ ইন্টারসেকশন বি বাই কোনটা? এন এ। আমি এটা কেন লিখেছি জানো? কারণ আমার এন ইন্টারসেকশন বির মান আছে, আমার এন এর মান আছে, এই জন্য আমি এই সূত্রটা লিখেছি। আর একটা সূত্র কি ছিল? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। এখন এইটা সমান কত লিখবো? এন এ ইন্টারসেকশন বি সমান কত লিখবো? এম লিখবো। আর এন এর সমান কত লিখবো? এন এর সমান m1 লিখবো। ডট ডট কয় নাম্বার? 2 নাম্বার। এরপরে আমি লিখবো প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি সমান কত? বি ঘটনার অনুকূল ফলাফলকে নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল দ্বারা ভাগ করব। বি ঘটনার অনুকূল ফলাফল হচ্ছে এন বি। ভাগ করব কত দ্বারা? এন এস দ্বারা। এন বি সমান m2 আর এন এস সমান n। এন বিটা কোথায় আছে? উপরে। আর এন এসটা কোথায় আছে? নিচে। কয় নাম্বার? 3 নাম্বার। এরপরে দেখো প্রবাবিলিটি অফ কত আছে? এ রেসপেক্ট টু বি। এ রেসপেক্ট টু বি এন এ ইন্টারসেকশন বি বাই এন বি। আজকে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি, ঠিক না? এটা নিয়ে আমি কি করেছি? আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আমি আজকে কি করেছি? আলোচনা করেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এন এ ইন্টারসেকশন বি বাই এন বি, কারণ বির সাপেক্ষে, অর্থাৎ এন বিটা নিচে বসবে আর উপরে কমন হচ্ছে এন ইন্টারসেকশন বি। দেখো তো, এন ইন্টারসেকশন বি হচ্ছে এম, আর এন বি সমানটা কত? এন বি সমানটা আমরা জানি কত? m2। ডট ডট কয় নাম্বার? 4 নাম্বার। 1 2 3 4 কি করলাম? বের করে রেখে দিলাম। এখন আসো প্রথমে এইটা প্রমাণ করি। ঠিক আছে? এখন আমরা এটা প্রমাণ করব। এখন
প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কি এই ইন্টারসেকশন বি এর অনুকূল ফলাফল অনেকবার বলেছি তোমাদেরকে এ ইন্টারসেকশন বি এর অনুকূল ফলাফল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল আশা করি জানো এখন দেখো তো এন এ ইন্টারসেকশন বি এর মানটা কত এম আর এনএস এর মানটা কত এন এম বাই এন একেবারে সহজ এই জিনিসটা তো তোমরা লিখতে পারবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই এন এ ইন্টারসেকশন বি বাই এনএস অনুকূল ফলাফলকে মোট সম্ভাব্য ফলাফল দ্বারা ভাগ করা বানগুলো কি করলাম বসিয়ে দিলাম এখন কাজ প্রায় শেষ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সূত্রের দিকে তাকাও কি আছে প্রবাবিলিটি অফ এ আছে সূত্রের দিকে তাকাও কি লেখা আছে প্রবাবিলিটি অফ এ লেখা আছে the probability of a সমান তুমি কত বের করেছো m1 বাই n চোখ মুছে m1 বাই n লেখো বুঝতে পেরেছো একেবারে চোখ মুছে কত লিখবা m1 বাই n লিখবা কারণ এখানে probability of a কত আছে m1 বাই n অর্থাৎ এই লাইনটা লেখার পর সূত্র probability of a আছে a সমান কত m1 বাই n লিখবা এখন এটা কারেকশন করো তুমি দেখো আমার কি এমন লেখার কোনো অধিকার আছে আমার এমন লেখার কোনো অধিকার নাই কেন যেহেতু এম বাই এন আমি এম ওয়ানটা কিভাবে লিখলাম এটা লেখার কোনো অধিকার আমার নাই তাহলে একটু সংশোধন করে নিই এম ওয়ানটা কোথায় লিখলাম নিচে লিখলাম দেখো তো কাটাকাটি হয়ে গেল কিনা হয়ে গেল জি এরপরে আমার উপরে কত থাকার দরকার এম থাকা দরকার উপরে এম আছে এম নাই এজন্য উপরে কি করলাম এম লিখে দিলাম উপরে এম লিখে দিলাম দেখো তো m1 কাটাকাটি চলে গেল m ডিভাইডেড বাই n একই জিনিস লেখা হলো কিনা আমি তোমাকে বলেছি তুমি 3/4 লেখো 3/5 লেখো তোমাকে কি বলেছি 3/5 লেখার জন্য তুমি লিখে ফেললে 2/5 আমি বললাম এটা কি করলে তুমি তোমাকে বলেছি 3/5 লেখার জন্য তুমি লিখে ফেলেছো 2/5 তুমি পরে কি করলে এখানে একটা 2 দিলা এখানে একটা 3 দিলা তাহলে 3/5 লেখা হয়ে গেল না যে ভুল করছি না কারেকশন করছো 2 দিয়ে কাটাকাটি 3/5 বুঝতে পেরেছো তাহলে এখানে m বাই n ছিল তোমাকে বলেছি তুমি এটা দেখে বসাও এটা দেখে কত বসিয়েছো m1 বাই n বসিয়েছো এখন বলছে কারেকশন করো m1 তো আমার ছিল না এই যে নিচে দিয়ে m1 কাটাকাটি করে ফেললাম m থাকার দরকার m লিখছি n তো আছেই সুতরাং প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন কত b ঠিক আছে a ইন্টারসেকশন b m1 বাই n এর জায়গায় কত লিখবা m1 বাই n এর জায়গায় প্রবাবিলিটি অফ a ইনটু আর m বাই m1 এর জায়গায় কত লিখবে m বাই m1 এর জায়গায় লিখবে প্রবাবিলিটি অফ b রেসপেক্ট টু a প্রবাবিলিটি অফ b রেসপেক্ট টু a ঠিক আছে m বাই m1 এর জায়গায় কত লিখব প্রবাবিলিটি অফ b রেসপেক্ট টু a আমি আবারো বলছি m1 বাই n এর জায়গায় কত লিখেছি এক নাম্বার হতে প্রবাবিলিটি অফ a আর m বাই m1 এর জায়গায় 2 নং হতে কত লিখেছি প্রবাবিলিটি অফ b বাই রেসপেক্ট টু a তুমি এখানে একটু ডানে বলে দেবে 1 ও 2 নং হতে আর a হয়ে গেল প্রুভড p r o v e d প্রুভড তাহলে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a ইনটু প্রবাবিলিটি অফ b রেসপেক্ট টু a প্রমাণিত হয়ে গেল অর্থাৎ দুটি অধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র প্রবাবিলিটি অফ a ইনটু প্রবাবিলিটি অফ b রেসপেক্ট টু a কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল এখন আমি এইটা প্রমাণ করব এই লাইন যা আছে তাই থাকবে শুধু এই দুটো লাইন কি হবে চেঞ্জ হবে এটা এখন মুছে ফেলি হ্যাঁ এই দুটো লাইন কি হবে চেঞ্জ হবে এই ঠিক এখান থেকে স্টার্ট হবে এইটা প্রমাণ এখান থেকে স্টার্ট হবে 1 2 এখন লিখবো কি জানো এখন এটাতে কি লেখা আছে প্রবাবিলিটি অফ b
আর প্রবাবিলিটি অফ বি দেখো তো 3 নম্বরে প্রবাবিলিটি অফ বি সমান কত m2/n, অর্থাৎ চোখ বুঝে কত লিখবে m2/n, পরে কারেকশন করবে। তুমি তো প্রথমে এখান থেকে স্টার্ট করলে, এরপরে এই লাইন লিখলা, এরপর প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b সমান m/n এর জায়গায় কত লিখেছি, যে প্রবাবিলিটি অফ b সমান কত 3 নম্বরে m2/n লিখে ফেললাম। এখন দেখো তো আমার কারেকশন করব, আমার এখানে কি m2 আছে, m2 নাই, তাহলে আমি m2 কেন লিখলাম, এর জন্য m2 কোথায় লিখে ফেললাম, নিচে লিখে ফেললাম, কাটাকাটি হয়ে গেল, উপরে একটা m থাকার দরকার, m তো লিখি নাই, m লিখে ফেললাম, এই তো শেষ। সুতরাং প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b সমান m2/n, 3 নম্বর হতে m2/n সমান প্রবাবিলিটি অফ b, আর m/m2, 4 নম্বর হতে m/m2 সমান প্রবাবিলিটি অফ a রেসপেক্ট টু b, প্রবাবিলিটি অফ a রেসপেক্ট টু b একটু লিখে দিতে হবে, 3 ও 4 হতে, 3 ও 4 হতে প্রুভড, 3 ও 4 হতে, ঠিক আছে। তাহলে দেখো প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, প্রবাবিলিটি অফ b ইনটু প্রবাবিলিটি অফ a রেসপেক্ট টু b, প্রমাণ হয়ে গেল অধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র। এখন মনে করো তোমার সময় কিছু স্বল্পতা আছে, তুমি কি করতে পারো, তুমি তো এই দুইটা প্রমাণ না করলে চলবে, তুমি জাস্ট এইটা প্রমাণ করে বলবা অনুরূপভাবে প্রমাণ করা যায় এইটা সমান এইটা, শেষ। মনে করো তোমার সময়ের ঘাটতি আছে, স্বল্পতা আছে, তাহলে তুমি কি করলা, এইটা প্রমাণ করবা, তারপর বলবা অনুরূপভাবে প্রমাণ করা যায় প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, প্রবাবিলিটি অফ b ইনটু প্রবাবিলিটি অফ a রেসপেক্ট টু b। তখন মনে করো তোমার এই 3 আর 4 দেখানোর কোনো প্রয়োজন নাই। যদি বলো অনুরূপভাবে প্রমাণ করা যায় এটা, তার 3 আর 4 দেখানোর কোনো প্রয়োজন নাই, কারণ 3 আর 4 কার সাথে রিলেটেড, এইটার প্রমাণের সাথে রিলেটেড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যুগের ক্ষেত্রে বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনার প্রমাণ দিয়েছি। বর্জনশীল ঘটনার প্রমাণ ছিল প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ b। অবর্জনশীল ঘটনার প্রমাণ হচ্ছে প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a যোগ প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b। স্বাধীন গণনার ক্ষেত্রে গুণের সূত্রে প্রমাণ দিয়েছি প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b সমান প্রবাবিলিটি অফ a ইনটু প্রবাবিলিটি অফ b। আবার অধীন ঘটনার ক্ষেত্রে গুণের সূত্র প্রমাণ একটু আগে দিলাম, প্রবাবিলিটি অফ a ইনটু প্রবাবিলিটি অফ b রেসপেক্ট টু a, প্রবাবিলিটি অফ b ইনটু প্রবাবিলিটি অফ a রেসপেক্ট টু b। তোমাদের একটা কথাও একটু বলছি, লক্ষ্য রাখবে, এই যে আমি প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b বলেছি না, অনেক সময় এটাকে এইভাবেই লেখে প্রবাবিলিটি অফ ab। তা প্রবাবিলিটি অফ ab যে কথা, প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b একই কথা। অনেক কিছু আলোচনা করলাম 4 নম্বর ক্লাসে, আরেকটা ক্লাসে আলোচনা করবো, আরো কিছু প্রমাণ দেবো আরেকটা ক্লাসে 5 নম্বর ক্লাসে। এরপরে 6 নম্বর ক্লাস থেকে অঙ্ক কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে সম্ভাবনার অঙ্কগুলো। তবে কেউ যদি ধারাবাহিকতা লঙ্ঘন করে 1 2 3 4 যদি কি করো ঠিক মতো না দেখো, না পড়ো, তাহলে নিজের জন্য নিজেই সাবজেক্টটা কি করবে, কঠিন করে দেবে। সবকিছু সহজ যদি ধারাবাহিকতা মেনটেন করি আর পরিশ্রম করি। সবকিছু কঠিন আমি নিজে করব, যদি ধারাবাহিকতা মেনটেন না করি, যদি পরিশ্রম না করি, আমি আমার জন্য কি করব, কঠিন করব। সহজ করাটা তোমার নিজের উপর নির্ভর করে, কঠিন করাটাও তোমার নিজের উপর নির্ভর করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।